আসসালামু আলাইকুম। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসের সাথে তোমরা যারা যুক্ত আছো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো ক্লাসে শুরুর পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাজনীন মাহাজাবিন চৌধুরী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা স্টেট কলেজ। এরপর আমরা জেনে নেব আজকের পাঠ পরিচিতি। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে এবং অধ্যায়টির নাম হচ্ছে প্রাক ইসলামী আরব। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আরব অধিবাসীদের জীবনাচরণে এই যে ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাব। তাহলে আশা করি তোমরা সবাই এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। এরপর আমরা আজকে শিক্ষণফল জেনে নেব, অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের মাধ্যমে তোমরা যে বিষয়গুলোতে জ্ঞান অর্জন করতে পারবে তা হলো আরব দেশের নামকরণ কিভাবে হয়েছে তা বলতে পারবে, আরবের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করতে পারবে, আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং এই যে ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এগুলো আরবের অধিবাসীদের উপর কি ধরনের প্রভাব রেখেছিল তা ব্যাখ্যা করতে পারবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জ্ঞান অর্জনের চেষ্টা করবে। এরপরে আমরা দেখে নেব প্রথমেই যে আরবের নামকরণ কিভাবে হয়েছে। এই যে ইসলামের যে কেন্দ্রভূমি আরব, সেই আরবের নামকরণটা কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা এখন জেনে নেব। তো আরবরা হচ্ছে শ্যামেটিক জাতির বংশধর এবং আরব শব্দটি আরবাতন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বৃক্ষলতাহীন মরুভূমি। আবার কেউ মনে করেন যে হেজাজের আরাবা অঞ্চলের নাম থেকে আরব শব্দটি এসেছে। অন্য সূত্র মতে হিব্রু শব্দ আবহার মরুভূমি থেকে আরব শব্দটি এসেছে। কারো কারো মতে আরব শব্দের অর্থ হচ্ছে বাগ্মিতা, অর্থাৎ আরববাসীরা বাগ্মিতায় অত্যন্ত দক্ষ ছিল, অর্থাৎ তাদের স্মৃতিশক্তি অনেক প্রখর ছিল, তারা অনেক ভালো বক্তৃতা দিতে পারত। এইগুলো বিষয়ে দক্ষ হওয়ার কারণে তাদের আবাসভূমির নামকরণ করা হয়েছে আরব। অর্থাৎ আমরা দেখছি যে আরবের যে নামকরণ সে বিষয় সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, এক একজন এক এক বিষয় উল্লেখ করেছেন যে এই শব্দ থেকে আরব এসেছে। তবে বেশিরভাগ ঐতিহাসিক এবং লেখক যে শব্দটা থেকে আরবের উদ্ভব হয়েছে বা নামকরণ হয়েছে বলে মত দিয়েছেন সেটা হচ্ছে আরবাতুন। তাহলে তোমরা এই বিষয়টা মনে রাখার চেষ্টা করবা। এরপরে আমরা দেখব যে আরবের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আরবের ভৌগোলিক অবস্থান কোথায় ছিল সেটা বিষয় সম্পর্কে আমরা জানব। তো আরবের অবস্থান ছিল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। তাহলে কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে। এবং তিন দিক জল আর একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় আরবকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এর উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে লোহিত সাগর। এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব হচ্ছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। এবং পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরবের আয়তন হচ্ছে 10,27,000। এখানে কিন্তু তোমরা অনেকগুলো বিষয় পেলা যে আরব আসলে কোন মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের কোন দিকে? দক্ষিণ পশ্চিমে। এবং আরবকে বলা হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ, কারণ এর তিন দিকে জল আর একদিকে স্থল আছে। এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত, কারণ দেখো যে এটা কিন্তু তিনটা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। মহাদেশ তিনটা কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। তো স্বভাবতই কেন্দ্রে যাদের অবস্থান থাকে বা যেটির অবস্থান কেন্দ্রস্থলে হয় স্বভাবতই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সকলের জন্য। তেমনিভাবে আরব যেহেতু এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে বা কেন্দ্রস্থলে অবস্থিত, সেহেতু এটার ভৌগোলিক গুরুত্ব ছিল অনেক বেশি, বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি। এবং পৃথিবীর হচ্ছে এটা বৃহত্তম উপদ্বীপ এবং এটার আয়তন হচ্ছে 10,27,000 বর্গমাইল। এরপরে আমরা দেখব যে আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বলা হয় কেন। এটা কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবে অনেক বেশি আসে।
তো আরব উপদ্বীপকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় কেন, এটা আমরা এখন চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখন তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে উপদ্বীপ আসলে কি। উপদ্বীপ হচ্ছে যার 3 দিকে জল আর একদিকে স্থল থাকবে, সেটাই হচ্ছে উপদ্বীপ। তাহলে নিশ্চয়ই আমরা আরবের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য পাবো, যার কারণে এটাকে উপদ্বীপ বলবো আমরা। তাহলে দেখো যে আমাদের প্রমাণ করতে হবে যে এর 3 দিকে জল আছে কিনা আর একদিকে স্থল আছে কিনা। দেখো তাহলে এটার উত্তরে আছে সিরিয়ার মরুভূমি। তাহলে মরুভূমিটা কিসের মধ্যে পড়লো? স্থলের মধ্যে। এরপরে আমাদের আরেকটা বৈশিষ্ট্য থাকলো যে এর 3 দিকে জল থাকতে হবে। তা 3 দিকে দেখো জল আছে কিনা। পশ্চিমে আছে লোহিত সাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর, পূর্বে আছে পারস্য সাগর। অর্থাৎ এর 3 দিকে কিন্তু জল আছে, একদিকে স্থল আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে উপদ্বীপ। তাহলে তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছ এবং পরীক্ষায় আসলে আশা করি তোমরা এটার উত্তর করতে পারবা। এরপরে আমরা আরবের কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখব। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আরবকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার মরু অঞ্চল। তোমরা জানো যে আরবের প্রায় 1/3 জায়গাই হচ্ছে মরু এবং অনুর্বর। আর তোমরা জানো যে এই মরু এবং অনুর্বর জায়গায় স্বভাবতই হচ্ছে কৃষি পণ্য জন্মে না এবং সেটা বসবাসের অনুপযোগী হয়ে থাকে। তো ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে আবার এই মরু অঞ্চল 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল নুফুত, আল দাহনা এবং আল হাররা। এই 3 ভাগে আমরা আরবের মরুভূমিকে ভাগ করতে পারি। এরপরে আমরা দেখব যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। আমরা একটু আগে দেখলাম যে মরুভূমি, তো মরুভূমি ছাড়াও কিন্তু আরব উপদ্বীপের পশ্চিমাংশে লোহিত সাগরের তীরবর্তী পর্বতমালা কে আরবের মেরুদণ্ড বলা হয়। এবং সেই পর্বতমালার অবস্থান কোথায়? আরব উপদ্বীপের পশ্চিমাংশে এবং লোহিত সাগরের তীরবর্তী এলাকায়। এবং এই একটা না কিছু পর্বতমালা আছে যেগুলা হচ্ছে আরবকে বহিঃশত্রুর আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা করেছে। এবং এই পর্বতমালাগুলো যেই অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলগুলো হচ্ছে নজদ, হেজাজ, ওমান এবং হাজরামাউত। এবং আমি চিত্রে একটা পাহাড়ের ছবি দিয়েছি আরবের। এরপরে আমরা দেখব উর্বর অঞ্চল। যে আমরা এতক্ষণ দেখলাম মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এটা ছাড়াও কিন্তু আরবে কি রয়েছে? উর্বর অঞ্চল রয়েছে। এবং এই উর্বর অঞ্চল মূলত তৃণভূমি অঞ্চল, অর্থাৎ কৃষি এবং বসবাসের জন্য অনেক বেশি উপযোগী। এবং আরবের এই তৃণভূমি বা উর্বর অঞ্চল আবার কয়েকটা প্রদেশে বিভক্ত। দেখো যে নজদ, হেজাজ, ইয়েমেন, ওমান এবং হাজরামাউত। এবং আরবের আবার উত্তর অঞ্চলের চেয়ে দক্ষিণ অঞ্চল বেশি সমৃদ্ধশালী ছিল। এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যে ইয়েমেন জায়গাটি ছিল, সেই ইয়েমেন আবার কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। এবং ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক হিসাবে আসে যে ইয়েমেন শব্দের অর্থ কি। আবার অনুধাবনে আসতে পারে যে ইয়েমেন কে সুখী বা সৌভাগ্যবান বা আরবের সমৃদ্ধি বলা হয় কেন। তো স্বভাবতই দেখো যে আরবের অন্যান্য জায়গা হচ্ছে মরুময়, সেখানে কৃষি উৎপাদন কম হয়। তো সেই তুলনায় ইয়েমেন যেহেতু কৃষির জন্য অনেক বেশি সমৃদ্ধ ছিল, ব্যবসা বাণিজ্যের জন্য সমৃদ্ধ ছিল, তো স্বভাবতই সেখানকার মানুষ অন্যান্য অঞ্চলের তুলনায় ছিল অনেক বেশি সুখী এবং সৌভাগ্যবান। যার কারণেই কিন্তু ইয়েমেনকে বলা হচ্ছে আরবের সুখী অঞ্চল। তাহলে তোমরা বিষয়টা মনে রাখার চেষ্টা করবে। এবং দেখো চিত্রে আমি কিন্তু ইয়েমেনের মানচিত্র দেখিয়েছি। এরপরে আমরা দেখব যে প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য এবং জীবজন্তু। অর্থাৎ আরবের আবহাওয়ার সেই সময় কীরকম ছিল, জলবায়ু কীরকম ছিল, কি কি পণ্যদ্রব্য উৎপাদিত হতো, জীবজন্তু কি কি ছিল, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো স্বভাবতই হয়তো তোমরা মনে করতো যেহেতু 3 দিকে জল দ্বারা বেষ্টিত ছিল, স্বভাবতই সেখানকার আবহাওয়া হয়তো ভালো হতে পারে। কিন্তু না, 3 দিকে জল বেষ্টিত হলেও যেহেতু আরবের অধিকাংশ জায়গা হচ্ছে মরুভূমি ছিল, সেহেতু স্বভাবতই সেখানকার আবহাওয়া ছিল অত্যন্ত রুক্ষ, সূক্ষ্ম এবং উত্তপ্ত এবং গরম প্রকৃতির। এবং সেখানে মাঝে মধ্যে লু হাওয়া বইতো। এবং মরুতে কি হতো? একটা ঝড় হতো, সেটা নাম হচ্ছে সাইমুম, অর্থাৎ বালু ঝড়। এটাও তোমাদের প্রশ্ন হিসেবে আসে যে মরুভূমির যে ঝড়ের নাম কি ছিল, সেটা হচ্ছে সাইমুম।
এবং শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, অনুর্বর ও লবণাক্ত ভূমির জন্য আরব উপদ্বীপে কিন্তু অধিক পরিমাণে শস্য উৎপাদিত হয় না। কি পরিমাণে? অধিক পরিমাণে শস্য উৎপাদিত হয় না। খেজুর তাদের প্রধান কৃষি দ্রব্য। তোমরা জানো যে মরুভূমিতে যেহেতু অন্যান্য কৃষি দ্রব্য জন্মায় না, খেজুরই তাদের প্রধান কৃষি দ্রব্য ছিল। তবে খেজুর ছাড়াও কিছু কিছু অঞ্চলে গম উৎপাদিত হতো, বার্লি, ভুট্টা, ধান উৎপাদিত হতো। আর ফলমূলের মধ্যে রয়েছে আতা, ডুমুর, ডালিম, আঙ্গুর, আপেল, কমলালেবু, আখ, তরমুজ ও কলা উল্লেখযোগ্য। এবং আরবের পশুর মধ্যে রয়েছে ঘোড়া এবং উট অন্যতম। তোমরা জানো যে আরবের যে ঘোড়া ছিল অত্যন্ত তেজি এবং দ্রুতগামী, এবং বিশ্বব্যাপী আরবের ঘোড়ার কিন্তু অনেক বেশি খ্যাতি ছিল এবং চাহিদাও ছিল অনেক বেশি। আর উট তো বুঝতেই পারতেছো যে আরবের প্রধানতম যে পশু ছিল সেটা উট, কারণ উট হচ্ছে তাদের অনেক বেশি কাজে লাগে। তাহলে তোমরা বুঝতে পারলা যে প্রাক ইসলামী আরবের আসলে আবহাওয়া কিরকম ছিল। হ্যাঁ, অত্যন্ত গরম এবং রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির। আর উৎপন্ন দ্রব্যের মধ্যে প্রধানতম কি ছিল? খেজুর। আর জীবজন্তুর মধ্যে ছিল ঘোড়া এবং উট। এরপরে আমরা এখানে দুইটা বিষয় দেখে নেব। সেটা হচ্ছে খেজুর গাছকে আরবের রানী গাছ বলা হয়। এই যে আরবের যে প্রধান কৃষি পণ্য হচ্ছে খেজুর, সেটাকে আরবের রানী গাছ বলা হয় কেন? এটা তোমাদের অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো, এভাবে উত্তর করবা যে নিশ্চয়ই খেজুর গাছের অনেক বেশি উপকারিতা ছিল, বা আরবদের জীবনে এটি অনেক বেশি কাজে লাগতো বলেই এটাকে আরবের রানী গাছ বলা হয়। এবং দেখো কি কি কাজে লাগে। এক হচ্ছে খেজুর হচ্ছে আরববাসীর প্রধান খাদ্য। এর রস তারা পানীয় হিসেবে ব্যবহার করে। তারপরে এটার যে লতা পাতা, এটা গৃহ নির্মাণে ব্যবহৃত হয়, ছাউনি হিসাবে ব্যবহৃত হয়, মাদুর ও দড়ি তৈরিতে ব্যবহৃত হয় এর ছাল। তারপরে হচ্ছে খেজুর গাছ তাদের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ রান্নার কাজে তারা ব্যবহার করে। এছাড়াও তারা বিভিন্ন কাজে কিন্তু এই খেজুর গাছ ব্যবহার করে। এবং খেজুরের যে বীজ, সেটা উটের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তো এভাবে দেখা যাচ্ছে যে খেজুর গাছের আসলে উপকারিতার শেষ নেই তাদের জীবনে। এই জন্যই বহুমুখী উপকারিতার কারণে খেজুর গাছকে আরবের রানী গাছ বলা হয়। এরপরে আমরা দেখব যে উটকে আসলে মরুভূমির জাহাজ বলা হয় কেন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় বরাবরই আসে যে কেন উটকে আমরা মরুভূমির জাহাজ বলবো। তো তোমরা জানো যে আরবের অধিকাংশ অঞ্চলেই হচ্ছে মরুভূমি। আর প্রাচীন ও মধ্যযুগে উত্তপ্ত মরু অঞ্চলে কিন্তু উট ছাড়া অন্য কোনো আর প্রাণী চলতো না। আর সেই সময় কিন্তু আধুনিক যুগের মতো এত উন্নত যানবাহনও ছিল না। তো সেহেতু এই মরুময় অঞ্চলে কিন্তু উটই ব্যবহার করতো তারা। এবং মরুবাসীরা খাদ্য পানীয় সংগ্রহের জন্য যোগাযোগ ব্যবস্থায় ক্রয় বিক্রয়ের প্রধান বাহন হিসেবে কি করতো? উটের ব্যবহার করতো। তাই একে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যে আরবের অধিবাসীদের আসলে পরিচয় ও বৈশিষ্ট্য। আরবের অধিবাসীদের অনেক গবেষক এবং ঐতিহাসিকরা প্রাচীন আরবদের ৩ ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে আরবি বায়দা। এরা হচ্ছে আরবের আদিম অধিবাসী। এই বায়দা অর্থ হচ্ছে জঙ্গল। এই বায়দাই মূলত বেদুইন আর কি। এরপরে আরবি আরিবা অর্থাৎ দক্ষিণ আরবের অধিবাসী, আর একটা হচ্ছে আরবি মুস্তারিবা উত্তর আরবের অধিবাসী। এছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আরবের অধিবাসীরা আবার ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে নগরবাসী আর একটা হচ্ছে বেদুইন। তো এখন আমরা দেখব যে নগরবাসী কারা আর বেদুইন বা যাযাবর কারা। আরবের যেসব অধিবাসী শহরে বা লোকালয়ে বাস করে তারাই নগরবাসী বা স্থায়ী বাসিন্দা। যেমন তোমার যারা নজদ, ইয়েমেন, হাজরামাউত, মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতিতে বাস করতো, সেগুলোই হচ্ছে নগরবাসী। এবং তারা কিন্তু অনেক বেশি রুচিসম্মত এবং সংস্কৃতিবান ছিল কাদের তুলনায়? বেদুইনদের তুলনায়। এবং কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য কিন্তু তাদের প্রধান অবলম্বন ছিল। এখন আমরা দেখব যে মরুবাসী, বেদুইন বা যাযাবর আরব। তোমরা জানো যে যেহেতু আরবের অধিকাংশ জায়গা মরুভূমি, সেহেতু মরুভূমিতে যারা বসবাস করতো এবং যাদের স্থায়ী কোনো বাসস্থান ছিল না, তারাই হচ্ছে যাযাবর বা বেদুইন। এদের নির্দিষ্ট কোনো পেশা ছিল না, নির্দিষ্ট কোনো বাসস্থানও ছিল না। এবং আরবের অধিবাসীদের প্রায় ৮০% হচ্ছে
মরুভূমির বাসিন্দা, এবং তারা মূলত এই যে পানির সন্ধানে, তাদের যে গৃহপালিত পশু ছিল সেই পশুর তৃণভূমির সন্ধানে মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো, এবং যেখানেই তারা এর সন্ধান পেত সেখানেই তাঁবু কেটে তারা কিছুদিন বসবাস করত। আবার সেটার যদি শেষ হয়ে যেত পানির উৎস বা তৃণভূমি, তাহলে তারা আবার নতুন করে আরও সন্ধানে বের হতো। এভাবেই তারা যাযাবরের মতো তাদের জীবনযাপন করত। এবং বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, আসাবিয়া বা গোত্রীয় চেতনা। এই যে আমরা বলছি যে বেদুইনরা গোত্রীয় ভাবে বসবাস করত, গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত, এবং এই গোত্রীয় চেতনাই কিন্তু তাদের গোষ্ঠীবদ্ধ জীবনের মূল বিষয় বা মূল ভিত্তি ছিল। এবং দেখো যে আসাবিয়া বা গোত্রীয় চেতনাটা আসলে কি। গোত্রীয় চেতনা গোত্রের জন্য মমত্ববোধ, অর্থাৎ নিজের গোত্রের প্রতি যে তার ভালোবাসা ছিল, মায়া ছিল, টান ছিল, মমত্ববোধ ছিল, সহানুভূতি ছিল, সেই বিষয়গুলাই মূলত আসাবিয়া বা গোত্রীয় চেতনা নামে পরিচিত। এবং এই প্রেরণার মূল মন্ত্র হচ্ছে তার যে নিজের গোত্র ছিল, নিজের গোত্রের সদস্যরা ছিল, তাদের প্রতি তার সীমাহীন আনুগত্য ছিল, ভালোবাসা ছিল। কিন্তু তার অন্য গোত্র এবং অন্য গোত্রের মানুষদের প্রতি আবার ছিল চরম শত্রুভাবাপন্ন একটা মনোভাব। এবং এই যে নিজের গোত্রের প্রতি সীমাহীন ভালোবাসা আর অন্য গোত্রের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব, এই বিষয়গুলোর কারণে কিন্তু তৎকালীন আরব সমাজের যে রাজনৈতিক জীবন ছিল সেটা অনেক বেশি কঠিন ছিল। কারণ এই যে আসাবিয়ার কারণেই কিন্তু নিজের গোত্রের প্রতি ভালোবাসা আর অন্য গোত্রের প্রতি শত্রু ভাবাপন্ন হওয়ার কারণে এক গোত্রের সাথে আরেক গোত্রের চরম দ্বন্দ্ব এবং যুদ্ধ লেগে থাকতো, এবং একটা যুদ্ধ বছরের পর বছর লেগে থাকতো। এবং এইভাবে এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ, সংঘাত, রক্তারক্তি তখনকার আরব সমাজকে অনেকটা দুর্বিষহ করে তুলেছিল। এরপরে আমরা দেখব যে আরব জীবনে ভূ প্রকৃতির প্রভাব। এই যে আমরা এতক্ষণ ধরে আরবের যে ভৌগোলিক অবস্থান দেখলাম, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখলাম, সেটা আসলে সেখানকার মানুষের জীবনে কি ধরনের প্রভাব রেখেছে, তাদের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব রেখেছে। তো এই যে ভৌগোলিক অবস্থান, আবহাওয়া সেখানকার জীবনযাত্রায়, দৈহিক ও মানসিক গঠনে, চরিত্র রূপায়ণে, সামাজিক আচার আচরণে, ধর্মীয় রাজনৈতিক চেতনায় ব্যাপক প্রভাব বিস্তার করে। এই যে মরুভূমিতে প্রতিকূল যে পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশের সাথে তারা যুদ্ধ করে বেঁচে থাকতে থাকতে অনেক বেশি রুক্ষ হয়ে যায়, দুঃসাহসী হয়ে যায়, দুর্ধর্ষ সৈনিক হয়ে যায়। আবার একই সাথে তারা আবার পরিশ্রমী হয়, ধৈর্যশীল হয়। আবার দেখো যে এই যে মরুভূমি হওয়ার কারণে এবং চারপাশে পাহাড় থাকার কারণে তারা কিন্তু বিদেশি যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ থেকে মুক্ত ছিল, যার ফলে তারা হয়ে উঠেছিল স্বাধীন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী ছিল। অর্থাৎ কারো অধীনে থাকতে তারা পছন্দ করতো না, স্বাধীনভাবে তারা বসবাস করতে পছন্দ করতো। আবার মরুভূমিতে যারা বসবাস করতো তাদের জীবিকার কোনো উৎস ছিল না। তাই কিন্তু দেখো এই যে মরুভূমি কিন্তু যে ভৌগোলিক বৈশিষ্ট্য মরুভূমি, সেই মরুভূমির বৈশিষ্ট্যের কারণে কিন্তু তাদের পেশার মধ্যেও একটা প্রভাব ফেলেছে, যে তারা নির্দিষ্ট কোনো পেশায় নিয়োজিত থাকতে পারতো না, যেহেতু সেখানে নির্দিষ্ট কোনো কৃষি ব্যবস্থা নাই, নির্দিষ্ট কোনো ব্যবসা বাণিজ্যের উৎস ছিল না। তাই তারা কিভাবে জীবনযাপন করতো, লুটতরাজ করতো, অর্থাৎ বিভিন্ন যে বাণিজ্যিক কাফেলা ছিল তাদেরকে তারা লুট করতো এবং গোত্রবদ্ধ হয়ে চলাচল করতো। এই যে মরুভূমিতে প্রতিকূল পরিবেশে তারা যদি বিচ্ছিন্নভাবে বসবাস করতো তাহলে কিন্তু তারা বাঁচতে পারতো না, এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগতো। এজন্য তারা কি করতো, এই গোত্রবদ্ধ হয়ে চলাফেরা করতো। এরপরে দেখো যে ভৌগোলিক অবস্থান, আবহাওয়ায় এই অধিবাসীদের পোশাক পরিচ্ছদে কি অবদান রেখেছিল বা প্রভাব রেখেছিল। এই যে মরুভূমি, উত্তপ্ত আবহাওয়া, জলবায়ু রুক্ষ সূক্ষ্ম হওয়ার কারণে তারা কিন্তু কি ধরনের পোশাক পরতো, লম্বা আলখাল্লা জাতীয় জব্বা, যেন এই যে উত্তপ্ত সূর্যের তাপ, তারপরে হচ্ছে বালুকা রাশি অর্থাৎ সাইমুম, এগুলা তাদের হচ্ছে যে ইয়ে করতো, থেকে রক্ষা পেত, এবং মাথায় পাগড়ি পরিধান করত। এরপরে আমি কিছু বিষয়ের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করব, কিছু উত্তরের মাধ্যমে, যে আরব উপদ্বীপ কোন মহাদেশে অবস্থিত। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো বা বুঝতে পেরেছো, কোন মহাদেশে, এশিয়া মহাদেশে। তারপরে 2 নম্বরে কি, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটা, আরব উপদ্বীপ।
জাজিরাতুল আরব অর্থ কি এটাও জানো, যে আরব উপদ্বীপ। বেদুইন কারা? যারা মরুভূমিতে যাযাবরের মতো বসবাস করতো, স্থায়ী বাসস্থান ছিল না, তারাই বেদুইন। 5 নম্বরে দেখো যে মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে? উটকে। 6 নম্বরে দেখো আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে গোত্রীয় চেতনা, অর্থাৎ নিজ গোত্রের প্রতি মমত্ববোধকেই আসাবিয়া বলা হয়। 7 নম্বর দেখো যে আরবের সৌভাগ্য বলা হয় কোন অঞ্চলকে? ইয়েমেনকে। 8 নম্বরে দেখো যে ইয়েমেন শব্দের অর্থ কি? সুখী বা সৌভাগ্যবান। সাইমুম কি? এটাও তোমরা হয়তো বুঝতে পেরেছো, সাইমুম হচ্ছে মরুভূমির বালু ঝড়। প্রাক ইসলামী আরববাসীর প্রধান খাদ্য কি ছিল? প্রাক ইসলামী আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর। এরপরে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, যে আরব জীবনে ভূপ্রাকৃতিক পরিবেশের 5টা প্রভাব, অর্থাৎ তাদের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ধর্মীয় চেতনায়, রাজনৈতিক জীবনে কি ধরনের প্রভাব রেখেছিল, সেই ধরনের 5টা প্রভাব তোমরা লিখবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ক্লাসের সাথে সম্পৃক্ত ছিলা, তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ।